অদিতি ঘোষের লেখা গল্প আলোর দিশারি। পুরো 14 মাস পর বাপের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো মহাশ্বেতা। সঞ্জীবন মারা যাওয়ার 15 দিন পরই মনোময় গিয়েছিল ওকে আনতে, কিন্তু মহাশ্বেতা আসতে রাজি হয়নি। ফিরিয়ে দিয়েছিল দাদাকে। বলেছিল, আমাকে এভাবে দেখলে মায়ের মানসিক যন্ত্রণা আরও বাড়বে। মা নিজেকে সামলে নিক, তারপর যাব। আসবো আসবো করেও দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেছে, আর আসা হয়নি। এদিকে দিন যত পেরোচ্ছিল ততই শ্বশুর শাশুড়ি আর ননদের দুর্ব্যবহার বাড়ছিল। সমস্ত মানসিক নির্যাতন সহ্য করে দাঁতে দাঁত চেপে পড়েছিল ও শ্বশুরবাড়িতে। কিন্তু স্বামীর বাৎসরিক কাজ মিটে যেতেই সকলের অত্যাচার এতটাই মাত্রা ছাড়ালো যে শ্বশুরবাড়ি ছেড়ে বরাবরের জন্য চলে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ও। শ্বশুরবাড়িতে কাউকে কিছু বুঝতে না দিয়ে ফোন করে সব কিছু মাকে জানিয়েছিল ও। মনোময় তৎক্ষণাৎ জানিয়েছিল কালই মহাশ্বেতাকে নিয়ে আসতে চায় ও। শ্বশুরবাড়ির দেওয়ার জিনিস নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না মহাশ্বেতার। তাই বিশেষ কিছু না নিয়ে বাপের বাড়ির দেওয়া গয়না ও সামান্য কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিয়ে মনে মনে তৈরি হয়েছিল ও। আজ সকাল হতেই একটা গাড়ি নিয়ে হাজির হয়েছিল মনোময়, আর পিছু ফিরে না তাকিয়ে বেরিয়ে এসেছিল মহাশ্বেতা। তবে আসার সময় শ্বশুরবাড়ির দেওয়া সমস্ত গয়না ও আলমারির চাবি দিয়ে এসেছিল শাশুড়ির হাতে। গাড়ি থেকে নামতে গিয়ে টলে উঠল মহাশ্বেতার শরীরটা। মনে পড়ে গেল বেরোনোর মুহূর্তে বলা শাশুড়ি মায়ের কথাগুলো। রীতিমতো ঝাঁঝালো গলায় গায়ত্রী ব্যানার্জি বলেছিলেন, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয় তোমার। আমার ছেলেকে খেয়েছো তুমি, একটা বংশধরও তো দিতে পারোনি, তাই তোমাকে আর প্রয়োজন নেই আমাদের। ওই অপয়া মুখটা যেন আর দেখতে না হয় আমাকে। এই প্রথম নয়, গত 1 বছরে আরও অনেকবার নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছেন উনি। তবু মাটি কামড়ে পড়েছিল মহাশ্বেতা। আসলে দাদার উপর চাপ বাড়াতে চায়নি ও। তাছাড়া আর একটা কারণে দ্বিধা ছিল। মনে হতো ঘরে বিধবা বোন থাকলে যদি দাদার বিয়ের ব্যাপারে কোনো বাধা আসে। কিন্তু এবার সব দ্বিধা কাটিয়ে চলে আসার সিদ্ধান্তটা নিয়েই ফেলল। তবে ও সিদ্ধান্ত শুনে দাদা যে এতটা খুশি হবে সেটাও ভাবতেও পারেনি। গাড়ির হর্ন কানে যেতেই ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন সুলতা মুখার্জি। মহার মুখটা মনে পড়তেই কেঁপে উঠল তার বুকের ভেতরটা। মাত্র 21 বছর বয়সে সিঁথির সিঁদুর খুইয়েছে মেয়েটা। এখন বারবার মনে হয় ওইভাবে তাড়াতাড়ি ওর বিয়েটা না দিলেই বোধহয় ভালো করতেন। ঘটকের মাধ্যমে এসেছিল সম্বন্ধটা। কলেজে ভর্তি হয়েও পড়াশোনায় ইতি টানতে হবে শুনে খুব কান্নাকাটি করেছিল মহা। বিয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছিল মনোময়ও। কিন্তু সুলতার মাথায় তখন একটা চিন্তাই পাক খাচ্ছিল, বাপ মরা মেয়েটাকে যদি পরে ঠিকমতো পাত্রস্থ করতে না পারেন, যদি এত ভালো পাত্র ভবিষ্যতে না পান, তখন তো পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। পাত্র হিসেবে সঞ্জীবন অবশ্য যথেষ্ট যোগ্য ছিল। MA পাশ করে পৈতৃক ব্যবসা সামলাচ্ছে। 3-3টে পেট্রোল পাম্প, কয়লার ডিপো, বিশাল বাড়ি, গাড়ি সবই আছে। তাছাড়া বাড়ির একমাত্র পুত্র সন্তান ও। সেই হিসেবে সবই পাবে ও। ভবিষ্যতে টাকা পয়সার অভাব হবে না কখনো। এর থেকে যোগ্য পাত্র আর পাবেন কোথায়? কিন্তু এত প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও মনোময় ঘোরতর আপত্তি জানিয়েছিল। বিয়ের বিপক্ষে 2টো কারণ দেখিয়েছিল ও। বলেছিল, প্রথমত মাত্র 19 বছর বয়সে পড়াশোনা ছাড়িয়ে বোনকে বিয়ের পিঁড়িতে বসতে দিতে রাজি নয় ও। দ্বিতীয়ত পাত্রের সঙ্গে মহার বয়সের ডিফারেন্স পুরো 12 বছরের। সুলতা তখন সঞ্জীবনের সপক্ষে জোরালো যুক্তি খাড়া করেছিলেন। বলেছিলেন, বিয়ের ক্ষেত্রে ছেলেদের 31 বছর বয়সটা এমন কিছুই নয়। মনোময় বলেছিল, সেটা তো ঠিক, কিন্তু সেক্ষেত্রে মেয়ের বয়সও কমপক্ষে 25 হওয়া উচিত। কিন্তু মহার মাত্র 19। মনোময়ের কোনো ওজোর অজুহাত টেকেনি সুলতার জিদের কাছে। তাই শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গিয়েছিল। কিন্তু বিয়ের 1 বছর পেরোনোর আগেই যে সকলকে ফাঁকি দিয়ে এভাবে চলে যাবে সঞ্জীবন, তা স্বপ্নেও ভাবেনি সুলতা। গাড়ি থেকে নামতেই মেয়েকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন সুলতা। কাঁদতে কাঁদতে বললেন, এই ছোট্ট বুকে অত যন্ত্রণা সহ্য করে কি করেছিলি রে মা?
কেন জানাসনি আমাদের সব কিছু? আমরা এতটাই পর হয়ে গিয়েছিলাম তোর। যাক, তবু যে শেষ পর্যন্ত জানিয়েছিস নিজের কষ্টের কথা, সেটাই অনেক। চল মা, নিজের ঘরে চল। বেঁচে থাকতে স্ত্রীর অমর্যাদা করেননি কখনো সঞ্জীবন, কিন্তু ওর মৃত্যুর পর গত 1 বছর ধরে ভালোবাসাহীন একটা জীবন কাটিয়েছে মহাশ্বেতা। তাই মায়ের স্নেহের স্পর্শ পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না ও। মায়ের বুকে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল। বিয়ের পর যে 3বার বাপের বাড়ি এসেছে মহাশ্বেতা, সঞ্জীবনের সঙ্গেই এসেছে। আজ নিজের ঘরে পা রাখতে গিয়ে বারবার মনে পড়ে যাচ্ছে সঞ্জীবনের বলা শেষ কথাগুলো। শেষ দিন বেরোনোর মুহূর্তে মহাশ্বেতার কপালে চুমু খেয়ে সঞ্জীবন বলেছিল, এবার আসি। মহাশ্বেতা বলেছিল, সাবধানে ড্রাইভ করবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। সঞ্জীবন বলেছিল, হ্যাঁ রে বাবা, ফিরবো, আর ফিরে একদিনের জন্য বাপের বাড়িতে নিয়ে যাব তোমাকে। কি খুশি তো? ঘাড় কাত করে সম্মতি জানিয়েছিল মহাশ্বেতা। তারপর কোথা থেকে কি হয়ে গেল? ব্যবসা সংক্রান্ত কাজে ঝরিয়া গিয়েছিল সঞ্জীবন। ওখান থেকে ফেরার সময় কার অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ও। তারপরই মহাশ্বেতার জীবনে নেমে আসে চরম দুর্দিন। নিজের অকাল বৈধব্যের যন্ত্রণার থেকেও বড় হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির মানুষদের দুর্ব্যবহার। উঠতে বসতে অপয়া অলক্ষণের শব্দগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে ও। গায়ত্রী ব্যানার্জি চক্ষুশূল হয়ে ওঠে ও ক্রমশ। কাঁদতে কাঁদতে ছেলের মৃত্যুর জন্য সারাক্ষণ মহাশ্বেতাকেই দায়ী করতেন উনি। বারবার বলতেন একই কথা, মহাশ্বেতা যে মাঙ্গলিক সে কথা জেনেও নাকি ওর মাতা লুকিয়ে সঞ্জীবনের সঙ্গে বিয়ে দিয়েছেন। কোষ্ঠে বিচার না করে শুধু রূপে ভুলে বিয়ে দিয়ে এত বড় সর্বনাশ ডেকে এনেছেন সঞ্জীবনের বাবা। মহাশ্বেতার পক্ষ নিয়ে কথা বলার মতো কেউ ছিল না ওই বাড়িতে। নিরুপায় হয়ে দিনের পর দিন এসব কথা মুখ বুজে হজম করেছে ও। শরবতের গ্লাস নিয়ে মেয়ের সামনে এসে দাঁড়ালেন সুলতা। এতক্ষণ অতীতে ডুব দিয়েছিল মহাশ্বেতা। মাকে দেখে চমক ভাঙল ওর। বলল, দাদা তো ওখানে কিছু খায়নি, ওকে শরবত দিয়েছ তো মা? আর তুমি কিছু খেয়েছ? সুলতা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোর দাদাকে শরবত দিয়েছি, তমাল এসেছে, ওকেও দিলাম। এবার একসঙ্গে সবাই জল খাবার খাবো। তমালের নামটা শুনেই বুকের ভেতরে একটা শিহরণ খেলে গেল। নিজেকে সামলে নিয়ে মহাশ্বেতা বলল, তমালদা রোজই আসে বুঝি? রোজ আসতে সময় পায় কোথায়? ওর কলেজ তো কলকাতায়। রবিবারে সন্ধেয় একবার করে আসে। তবে আজ হয়তো তুই আসবি শুনে সকালেই এসেছে তোর সঙ্গে দেখা করতে। শরবতটা খেয়ে বসার ঘরে একটু যা, দেখা করে আয় ছেলেটার সঙ্গে, তারপর না হয় আমরা খাবো। কথা কাটা বলে রান্নাঘরের দিকে পা বাড়ালেন সুলতা। তমালদা ওর সঙ্গে দেখা করতে এসেছে শুনেই ভালো লাগায় ভরে গেল মহাশ্বেতার মনটা। তমাল ওর জীবনের প্রথম প্রেম। দাদার বন্ধু হিসেবে এই বাড়িতে ওর আসা যাওয়া দীর্ঘদিনের। দাদারই বয়সী, মানে মহাশ্বেতা থেকে 6 বছরের বড়। দাদার বন্ধু হিসেবেই ছোট থেকে দেখতো ওকে মহাশ্বেতা। কিন্তু কখন যে কে কার প্রেমে পড়ে যায় তা বোঝা সাধ্য কার। মহাশ্বেতার জীবনেও এরকমটাই ঘটল। হঠাৎ করেই তমালের প্রেমে পড়ে গেল ও। মহাশ্বেতা সেবার ক্লাস 11। নামজাদা সব গায়ক গায়িকারা আসছে শুনে ও বায়না করেছিল মনোময়ের সঙ্গে ইউনিভার্সিটিতে সোশ্যাল ফাংশন দেখতে যাওয়ার জন্য। সেবার দাদাদের ফাইনাল ইয়ার, ইউনিভার্সিটির পাঠ চুকে যাবে এবার। সেই কথা ভেবে ওর আবদার মতো ওকে নিয়ে গিয়েছিল মনোময়। ফাংশন দেখে ফেরার সময় ভিড়ের মধ্যে ওর হাত ধরে ট্রেনে তোলে তমাল। টাল সামলাতে না পেরে তমালের গায়ের উপর এসে পড়ে ও। দুহাত দিয়ে ওকে ধরে ফেলে তমাল। নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ায় মহাশ্বেতা। প্রথমে একটু লজ্জা পেলেও ওর অবাধ্য চোখ সেদিন বারবার চলে যাচ্ছিল তমালের দিকে। তারপর থেকে আভাসে ইঙ্গিতে নিজের ভালো লাগার কথা জানিয়েছিল ও তমালকে। সেই ডাকে সাড়া দিয়েছিল তমাল। ক্রমশ ওদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়েছিল। ওরা আলাদাভাবে তেমন মেলামেশা করতো না, কিন্তু একে অপরকে একদিন দেখতে না পেলে মনে মনে অস্থির হয়ে উঠত। ওদের দুজনের প্রতি দুজনের এই দুর্বলতার কথা চাপা থাকেনি মনোময়ের কাছে। পড়াশোনার বাইরে যে কিছুই বোঝে না সেই তমাল প্রেম করছে, এটা প্রথমে বিশ্বাস করতে মন চায়নি মনোময়। সরাসরি প্রশ্ন করেছিল ও তমালকে। তমাল জানিয়েছিল মহাশ্বেতার পড়াশোনা কমপ্লিট হলে ওকে বিয়ে করবে তমাল।
আর ততদিন তমাল নিজের পায়ে ভালোভাবেই দাঁড়িয়ে পড়বে। তাই আর কোনো বাধা থাকবে না। পরদিনই মহাশ্বেতাকে সবটা বলেছিল দাদা নিজেই। মন থেকে মেনে নিয়েছিল দাদা ওদের সম্পর্কটাকে। তাই মহাশ্বেতার বিয়ের সময় জোরদার আপত্তি করেছিল ও। মায়ের কাছে নানা অজুহাত দেখিয়েছিল, কিন্তু সরাসরি তমালের সাথে বিয়ের প্রসঙ্গ তুলতে পারেনি, কারণ তখনও প্রফেসরিটা পায়নি তমাল। তারপর আবার ওরা মিত্র, মানে অব্রাহ্মণ। মা সেই মুহূর্তে কিছুতেই মেনে নিত না ওদের সম্পর্কটা। জোর করার মতো ক্ষমতা তখন ছিল না দাদারও। ও নিজেও তখনও চাকরিটা পায়নি। বাবার পেনশন আর মায়ের MIS-এ টাকায় সংসার চলত। বাবা সঞ্চিত টাকা দিয়ে বিয়ে হয়েছিল ওর। শাশুড়ির নির্দেশে শ্বশুরবাড়িতে পাড় দেওয়া সাদা শাড়ি পরতে হয়েছে এতদিন মহাশ্বেতাকে। আজ বাড়ি এসে মায়ের অনুরোধে একটা ফিকে সবুজ রঙের শাড়ি পরেছে। নিজেকে আয়নায় একবার দেখে নিয়ে পায়ে পায়ে দাদার ঘরের দিকে এগিয়ে গেল ও ঘরে ঢুকতেই মনোময় বলল, তোরা কথা বল, আমি চেঞ্জ করে আসি। কথাটা বলতে বলতেই ঘর থেকে বেরিয়ে গেল মনোময়। তমাল বলল, কেমন আছো? তোমাকে এই প্রশ্ন করা জবান্তর। এই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব নয় তোমার পক্ষে। তবু আমি বলবো, অতীতকে আঁকড়ে ধরে না থেকে নতুন করে বাঁচার চেষ্টা করো এবার শ্বেতা। বাড়ির বা পাড়ার সবাই মহাশ্বেতাকে মহা বলে ডাকলেও তমাল ওকে শ্বেতা বলে ডাকতো সকলের আড়ালে। অনেক দিন পর শ্বেতা ডাকটা শুনে মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। তমালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মহাশ্বেতা বলল, গাড়িতে আসতে আসতে দাদাও এই কথাই বলেছে সারাক্ষণ, তুমিও বলছো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নতুন করে পড়াশোনা শুরু করার মতো মনের জোর আর নেই আমার। নেই বললে হবে না, আবার কলেজে ভর্তি হতে হবে তোমাকে, আর সেই সঙ্গে আরও একটা কাজও করতে হবে। কি কাজ? আবার বিয়ে করতে হবে তোমাকে। ম্লান হাসল মহাশ্বেতা। পাগল হলে নাকি? কে বিয়ে করবে আমার মতো বিধবাকে? কেন, বিধবা বিবাহ কোনো নতুন ঘটনা নাকি? দেশের বিভিন্ন প্রান্তে হামেশাই হচ্ছে এ ঘটনা। তা হয়তো হচ্ছে, কোনো বিপত্নিক বা ডিভোর্সি পাত্র চেষ্টা করলে হয়তো জুটতে পারে, কিন্তু অন্তর থেকে সেভাবে মেনে নেওয়ার মতো মানুষ কোথায়? যে বিয়ে করবে হয়তো তার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যাবে। আমি তোমাকে তেমন কোনো খুঁতখুঁতে পাত্রকে বিয়ে করতে বলিনি। তাছাড়া বিপত্নিক বা ডিভোর্সি পাত্রকেই বিয়ে করতে হবে কেন? যে কখনো বিয়ের পিঁড়িতে বসেনি তাকেই বিয়ে করবে তুমি? ও বাবা, তাহলে তো কথাই নেই। আমার মতো অপয়া মেয়েকে বিয়ে করার জন্য লাইন দিয়ে বসে আছে বুঝি ছেলেরা? লাইন দিয়ে আছে কি না জানি না, কিন্তু কেউ না কেউ তো আছেই। মহাশ্বেতা আর কিছু বলার আগেই সুলতার ডাক কানে এলো। রান্নাঘর থেকে সুলতা বললেন, বেলা হয়েছে, তাড়াতাড়ি খাবি আয়, আর তমালকেও ডেকে নিয়ে আয়। তমাল বলল, না কাকিমা, আমি জলখাবার খেয়ে এসেছি, এখন আসছি, তবে সন্ধ্যাবেলায় মাকে সঙ্গে নিয়ে আসব। সুলতা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, অবশ্যই নিয়ে আসবে বাবা। তমাল বেরিয়ে যেতে খেতে বসলো মহাশ্বেতা। দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে না শুয়ে আজ মায়ের কাছে শুয়েছে মহাশ্বেতা। গল্প করতে করতে মাথা চুলে বিলি কেটে দিচ্ছিল মা। কখন দু চোখের পাতা জুড়িয়ে এসেছে জানতেও পারেনি ও। ঘুম ভাঙতে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল ও 5টা বাজছে। তার মানে বহুদিন পর চরম নিশ্চিন্তে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে ও আজ। ঘুমের ঘোরটা কাটতেই মনে পড়ে গেল তমালদার বলা কথাগুলো। তমালদার যাওয়ার সময় বলে গেল সন্ধেবেলায় মাকে নিয়ে আসবে আবার। ও চলে যেতে মহাশ্বেতা মাকে জিজ্ঞেস করেছিল, তমালদার মা কি মাঝে মাঝে আসে এখানে? উত্তরে মা বলেছিল, তোর বিয়ের পর এই 2 বছরে মাত্র 2 দিন এসেছিলেন আলপনাদি। আগে যেমন আসতেন তেমনই এই 2 দিনও ওদের বাড়ির কালী পুজোয় নেমন্তন্ন করতে এসেছিলেন আমাকে। আর তো আসেননি। আমি তমালকে বলি মাকে নিয়ে আসতে। তমালও আমাকে যাওয়ার জন্য মাঝে মাঝেই বলে, কিন্তু আলপনাদিরও আসা হয় না, আর আমারও যাওয়া হয় না। তবে আজ নিজের থেকেই মাকে নিয়ে আসবে বলল তমাল। শুনে খুব ভালো লাগছে। কথাটা শুনে ভালো যে মহাশ্বেতারও লাগছে না তা নয়, নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করানোর জন্যই মাকে নিয়ে আসতে চাইল তমালদা। অন্য কেউ সিম্প্যাথি দেখালে মনোকষ্ট কমার পরিবর্তে বাড়ে মহাশ্বেতার, কিন্তু তমালদার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মহাশ্বেতার কষ্টে যে ও এখনও অন্তর থেকে কষ্ট পায় তা বেশ বোঝে মহাশ্বেতা।
সন্ধে 7টা নাগাদ তমাল এলো, তবে শুধু মাকে নিয়ে নয়, সঙ্গে এসেছেন ওর বাবা প্রফেসর তরুণজ্যোতি মিত্র। সংকোচে মহাশ্বেতা প্রথমে আসেনি বসার ঘরে, কিন্তু একটুক্ষণ বসার পরই আলপনা মিত্র মনোময়কে দিয়ে ডেকে পাঠালেন ওকে। স্লোত পায়ে ঘরে ঢুকলো মহাশ্বেতা। আলপনা মিত্র উঠে এসে জড়িয়ে ধরলেন ওকে, তারপর হাত ধরে নিয়ে বসালেন নিজের পাশে। এতটা প্রত্যাশা করেনি মহাশ্বেতা। মনে পড়ে গেল অনেক বছর আগের একটা দিনের কথা। তখন ক্লাস 5 কি 6 মহাশ্বেতার। সরস্বতী পুজো উপলক্ষে মায়ের একটা হলুদ রঙের সিল্কের শাড়ি পরেছিল ও। বন্ধুরা সবাই শাড়ি পরে সেজেছিল। শাড়ি পরিয়ে চোখে কাজল, কপালে কারুকার্য করা টিপ, ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছিল ওকেও মা। তমালদাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখা হয়েছিল আলপনা কাকিমার সাথে। সেদিনও এমনই করে জড়িয়ে ধরে কাকিমা বলেছিলেন, কি মিষ্টি লাগছে তোকে, বড় হলে তুই রীতিমতো সুন্দরী হবি, দেখিস তখন কত রাজপুত্র বিয়ে করতে চাইবে তোকে। অনেক বছর আগের ঘটনা হলো সবটা মনে আছে মহাশ্বেতার। কিন্তু সেদিনের মহাশ্বেতার সঙ্গে আজকের মহাশ্বেতার অনেক তফাৎ। তাই এভাবে উনি জড়িয়ে ধরায় কিছুটা অবাক হলো মহাশ্বেতা। তবে আরও অনেক বড় চমক যে অপেক্ষা করছে ওর জন্য তা কল্পনাও করতে পারেনি তখনও। মিষ্টি জল ও চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন সুলতা। উনি ঢোকার সঙ্গে সঙ্গে আলপনা মিত্র বললেন, আমরা আসার সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে গেলেন, আপনার সঙ্গে সেভাবে কথাই তো বলা হলো না। চা মিষ্টি পরে হবে, তার আগে তো শুনুন কেন আজ সদল বলে এলাম। তমালের বাবা আপনাকে কিছু কথা বলতে এসেছে আজ। সুলতা বললেন, হ্যাঁ কথা তো অবশ্যই বলবেন, কিন্তু আমার অনুরোধ তার আগে একটু মিষ্টি মুখ করে নিন, চাটা আবার না হলে ঠান্ডা হয়ে যাবে। প্রফেসর মিত্র বললেন, ঠিক আছে, তাহলে চা খেতে খেতেই কথা বলা যাক, মিষ্টি মুখটা না হয় পরেই হবে। সুলতা বললেন, বেশ তাই হবে, বলুন তবে কি বলার জন্য এসেছেন আপনারা। চায়ের কাপে 2 চুমুক দিয়ে তরুণজ্যোতি মিত্র বললেন, দেখুন মহাশ্বেতার বয়স মাত্র এখন 21, পুরো জীবনটাই পড়ে আছে ওর। এইভাবে ওর জীবন কাটাক সেটা আমরা চাই না, নিশ্চয়ই আপনারাও চান না। তাই বলছি আবার ওর বিয়ে দিন। বিয়ের প্রসঙ্গ উঠতেই ঘর থেকে চলে আসতে উদ্যত হলো মহাশ্বেতা। আলপনা তাড়াতাড়ি হাত ধরে টেনে বসালেন ওকে, বললেন, কোথাও যাবি না তুই, তোর উপস্থিতিতেই কথা বলতে চাই আমরা। একটুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে সুলতা বললেন, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু চাইলেই কি সব কিছু পাওয়া সম্ভব? কোথায় পাবো ওর জন্য সেরকম পাত্র? মিস্টার মিত্র বললেন, পাত্রের জন্য ভাবতে হবে না আপনাকে, আপনি শুধু বিয়ে দিতে চান কি না বলুন, বাকি দায়িত্ব আমার। সুলতা বললেন, হ্যাঁ চাই। মহার উপর যে অকথ্য মানসিক নির্যাতন হয়েছে তা জানার পর এই সমাজ সংসারের প্রতি বিতৃষ্ণা এসে গেছে আমার। একটা জিনিস বুঝেছি যে কে কি ভাবলো এই নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। মিস্টার মিত্র বললেন, বেশ তবে শুনুন, আমি আর আলপনা চাই যে মহাশ্বেতা মা আমাদের বাড়ির বউ হয়ে শীঘ্রই আমাদের বাড়িতে যাক। আপনার মত থাকলে এই বৈশাখেই শুভ কাজটা সেরে ফেলা যাবে। মিস্টার মিত্রের প্রস্তাব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে এবারে 3টে প্রাণী। আসলে এমন অপ্রত্যাশিত প্রস্তাব যে ওনার কাছ থেকে আসতে পারে তা সকলেরই কল্পনার বাইরে। সুলতা মুখার্জিকে চুপ করে থাকতে দেখে মিস্টার মিত্র বললেন, কি হলো মিসেস মুখার্জি, আমরা কায়স্থ বলে কি আমার প্রস্তাবে আপনি রাজি নন? বিস্ময়ের ঘোর কাটতে সুলতা বললেন, এ আপনি কি বলছেন দাদা, এমন প্রস্তাবে রাজি হব না? জাতের বড়াই আমার নেই, আর আমি তো আগেই বললাম যে সমাজের পরোয়া করি না এখন আর। আমি শুধু ভাবছি আমার মহা কি এত ভাগ্য করে এসেছে, আপনারা আমার মহাকে বাড়ির বউ করতে চাইছেন, এ যে আমারও পরম সৌভাগ্য। আলপনা বললেন, ছোট থেকেই মহাকে আমার খুব পছন্দ ছিল, এই ধরনের একটা ইচ্ছা মনে মনে পোষণ করেছিলাম আমি, কিন্তু আপনি এত তাড়াতাড়ি মহার বিয়েটা ঠিক করে ফেললেন যে আমার আর কিছু বলা হয়ে উঠল না। সুলতা বললেন, সেটা আমার জীবনের একটা ভুল ছিল। মহাশ্বেতার অত অল্প বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারে মনু আপত্তি জানিয়েছিল বারবার, আমি না শুনে সত্যিই মস্ত বড় ভুল করেছি। তরুণজ্যোতি মিত্র বললেন, ওসব ভেবে এখন লাভ নেই, গতস্য শোচনা নাস্তি, এখন শুধু সামনের দিকে তাকান।
আমি কাল সন্ধ্যায় আমাদের পুরোহিতকে সঙ্গে নিয়ে আসব। উনি বিয়ের দিন ধার্য করে দেবেন কালই। মিষ্টির প্লেট আবার নিজেই হাতে তুলে নিয়ে একটা মিষ্টি মুখে দিলেন মিস্টার মিত্র। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নাও আলপনা, এবার তোমরাও সবাই মিষ্টিমুখ করে নাও। পাকা কথার পর মিষ্টিমুখ না করলে হয়? এরপর বাকি সকলকে মিষ্টি খাইয়ে নিজের মুখে মিষ্টি তুললেন আলপনা। তমালের মা বাবার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে মহাশ্বেতা। নিজের খুশি চেপে রাখতে পারছিল না আর, তাই মিষ্টিটা মুখে নিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল ও। বিছানায় বসে চোখ বন্ধ করতেই মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের অনেক কথা। তমালের সঙ্গে কাটানো সামান্য কিছু মুহূর্তের টুকরো টুকরো স্মৃতিরা এসে ভিড় করছে মনের মধ্যে। গত 1 বছর ধরে যে অন্ধকারময় জীবন কাটিয়েছে ও, তার থেকে যে কোনো দিন মুক্তি পাবে তা কদিন আগে পর্যন্ত স্বপ্নেও ভাবেনি ও। কীভাবে এটা সম্ভব হলো? এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো ঘটনা। মনে মনে নববধূর বেশে নিজেকে কল্পনা করতেই ছ্যাঁত করে উঠল বুকের ভেতরটা। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল মহাশ্বেতা। না না, আজ আর অতীতের দিকে ফিরে তাকাতে চায় না ও, নতুন করে বাঁচতে চায় এবার। দেখতে দেখতে 10টা দিন পেরিয়ে গেছে। আজ তমাল ও মহাশ্বেতা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আর কিছুক্ষণ পরই বিয়ের লগ্ন। মহাশ্বেতার জীবনে আলোর দিশারি হয়ে বরবেশে উপস্থিত প্রফেসর তমাল মিত্র। কনের সাজে সেজে অপেক্ষার পল গুনছে মহাশ্বেতা। শুরু হতে চলেছে মহাশ্বেতার জীবনের আর এক নতুন অধ্যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।